হ্যালো গাইস, আজকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্টুয়ার্ড বা বিমানবালা বা কেবিন ক্রু পদের যতগুলো ধাপ আছে এবং কোন ধাপে কি করতে হবে না করতে হবে একেবারে এ টু জেড সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এবং আজকের ভিডিওর স্পেশালিটি হচ্ছে আহ, এই কদিন আগে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্কুলার দিয়েছে সেখানে রিটার্নে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো আলোচনা করা হবে। আমি কোথাও কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু পদের বা অন্যান্য কেবিন ক্রু পদের বিগত সালের প্রশ্ন কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? সো আজকে বিগত সালে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং যতগুলো ধাপ আছে কোন ধাপে কি করতে হবে না করতে হবে সব কিছু এ টু জেড এই ভিডিওতে আলোচনা করা হবে। সো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু সার্কুলার বছরে একবার আসে। তুমি বছরে একবার আসে এবং 3 ধাপে অনুষ্ঠিত হয়। এক হচ্ছে প্রথম স্ক্রিনিং টেস্ট, দেন রিটার্ন, দেন হচ্ছে ফাইনাল ইন্টারভিউ বা ভাইবা। তার মাধ্যমে চূড়ান্তভাবে ডিসিশন নেওয়া হয় যে তোমার চাকরিটা হবে কি হবে না। সো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কেবিন ক্রু, এই কেবিন ক্রুদের বেতন কিন্তু ওভারঅল 1,80,000, 2 লাখ এরকম প্রত্যেক মাসের ইনকাম, ঠিক আছে? স্টার্টিংই ধরো 1.5 লাখ বা 1 লাখ আপ এরকম পাওয়া স্টার্টিংয়ে। দেন হচ্ছে কয়েক মাস গেলে দেন হচ্ছে 1,80,000, 2 লাখ এরকম বেতন আরও বেশি, ঠিক আছে? সো বুঝতেই পারছি এইচএসসি পাশে প্লাস হচ্ছে যে এইচএসসি পাশে বেতন অনেক হাই। সো আজকে যতগুলো ধাপ আছে যা কিছু আছে সব কিছু এ টু জেড আজকে আলোচনা করা হবে। সো প্রথম ধাপ হচ্ছে স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্টে কী করে? স্ক্রিনিং টেস্ট অনুষ্ঠিত হয় হচ্ছে বাংলা বিমান এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে। এটা হচ্ছে এয়ারপোর্টের যে মেইন রোড থেকে একটু পাশ দিয়ে একটা রাস্তা ঢুকছে, রাস্তার পাশে তুমি গুগল ম্যাপে যদি সার্চ করো যে এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার, তাহলে তুমি বিএটিসি যেটা, সেখানে স্ক্রিনিং টেস্ট ধাপটি অনুষ্ঠিত হয়। সো স্ক্রিনিং টেস্ট ধাপের জন্য তোমার রিটার্ন প্রিপারেশন নেওয়ার দরকার নাই। স্ক্রিনিং টেস্ট ধাপের জন্য কী কী দরকার সেটা আমি বলতেছি। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে তোমাকে প্রথম ভিতরে নেবে, দেন তোমার কাগজপাতি দেখবে, কাগজপাতি দেখার পর তোমাকে নিয়ে এক জায়গায় বসাইবে। দেন বসানোর পর তোমার হাইট ওয়েট চেক দিয়ে তোমার হচ্ছে বিএমআই নির্ণয় করবে, সেটা তোমার প্রবেশপত্রে লেখা থাকবে। সম্ভবত 2 কপি প্রবেশপত্র নিতে দেয়। দেন হচ্ছে সব যখন মাপা হবে দেন হচ্ছে তোমাকে একটা রুমে ডাকবে। সেই রুমে নিয়ে তোমাকে হচ্ছে চোখ পরীক্ষা করবে, যে দূরে একটা জিনিস লেখা আছে ছোট ছোট অক্ষরে, সেটা তোমার পড়ে শোনাইতে হবে, যে ক খ গ বা জেড এক্স এল এরকম একটু দূরে। সো তোমার চোখের পরীক্ষা নেওয়া হবে। দেন হচ্ছে তোমাকে ইংরেজি পড়তে দেবে, যে তুমি ফ্লুয়েন্টলি ইংরেজি পড়তে পারতেছো কিনা। যদি ফ্লুয়েন্টলি ইংরেজি পড়তে পারতেছো তাহলে ওকে, ঠিক আছে? দেন হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে স্ক্রিনিং টেস্টে প্রথম ধাপে গেছি। দেন হচ্ছে প্রথমে ইংরেজি পড়লাম, দেন ছোট ছোট অক্ষর লেখা ছিল সেগুলো পড়লাম। দেন হচ্ছে সোজাই দাঁড়াইতে বলছে, সোজাই দাঁড়াইলাম। একটা এ টু জেড দেখছে যে হচ্ছে চলবে কিনা, ঠিক আছে? সো এই একেবারে তোমার মেরুদণ্ড সোজা থাকতে হবে। সো আমি বলি, আর ইংরেজি পড়তে পারা হচ্ছে তুমি কি করতে পারো, এক হচ্ছে ইংরেজি নিউজ পেপার পড়তে পারো। যে স্ক্রিনিং টেস্টে 7 দিন আগের থেকে বা 1 মাস আগের থেকে তুমি মাঝে মাঝে নিউজ পেপার পড়লাম, মাঝে মাঝে বলতে প্রত্যেক দিন নিউজ পেপার পড়ো। নিউজ পেপার পড়লে তবে ইংরেজিটা ফ্লুয়েন্টলি বাড়বে। আর হচ্ছে তুমি কিছু ইংরেজি সাহিত্য পড়তে পারো, কাইন্ড অফ হ্যামলেট আছে শেক্সপিয়ারের, পড়তে পারো স্ক্রিন টেস্ট ধাপের জন্য। আর হচ্ছে চ্যাট জিপিটিতে সার্চ দিতে পারো যে কেবিন ক্রু অ্যানাউন্সমেন্ট, দেন হচ্ছে যে অ্যানাউন্সমেন্টগুলো আসে ওইগুলো তুমি ফ্লুয়েন্টলি পড়তে পারো, যাতে হচ্ছে ওই জায়গায় যে আটকাই না যাও। দেন হচ্ছে তুমি তোমার যে আউটফিটটা হবে তোমার জুতো, কালো প্যান্ট, বা তুমি একেবারে ম্যাচিং তুমি ইউটিউবে সার্চ দিও বা বিমানবালারা কীভাবে মেল কেবিন ক্রু কীভাবে প্যান্ট শার্ট টাই কীভাবে করে, দেন ওই সেম ওইতে যাওয়ার চেষ্টা করবা। দেন হচ্ছে তোমার জুতো, দেন কালো প্যান্ট, ধরো কালো টাই, সাদা জামা। দেন তুমি উপরে যে ব্লেজার যেটা ওইটা পরতেও পারো, নাও পড়তে পারো, না পড়লে কোনো সমস্যা নেই। দেন হচ্ছে তুমি এইভাবে যেতে পারো।
আর হচ্ছে জুতোয় কালি করার চেষ্টা করবা। জুতোয় কালি করার জন্য তোমাদের হচ্ছে যে বাটা কোম্পানির একটা ইয়ে পাওয়া যায়, বাটা কোম্পানির, দেন হচ্ছে এটা তুমি ইয়ে করতে পারবা, দেন তুমি এই জায়গা থেকে জুতো কালি করতে পারবা। তুমি চেষ্টা করবে তোমার জুতোটা যাতে চকচক করে, ঠিক আছে? সো যখন ট্রেনিং সেন্টারে ঢুকবা তার আগে হচ্ছে তোমার জুতোটা কালি করবা, 10 মিনিট আগে বা বাইরে একটু পাশে গিয়ে জুতাটা কালি করবা জাস্ট, দেন ইটস ওকে। আর হচ্ছে তোমার স্ক্রিন টেস্টের জন্য মানে ফেইসের, ছেলেদের জন্য যে ফেইজের কিভাবে কি মানে স্ক্রিনিং জন্য, নিজের স্ক্রিনের যত্নের জন্য কি কি করা যায়, সো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা একটা ফেস মাস্ক, ফেস স্কাল্প যেটা আছে ওইটা ইউজ করতে পারো। ওকে। আর হচ্ছে কেউ, সবার প্রতি একটা উপদেশ হইলো যে কোনো ধরনের নাইট ক্রিম ইউজ করবে না, ঠিক আছে? কারণ নাইট ক্রিম ইউজ করলে সমস্যা, যেমন একটা নাইট ক্রিম আছে ইউজ করলে মানে কেবিন ক্রু পদের জন্য ইউজ করার দরকার নেই। দেখা যায় তুমি একটু ফর্সা হওয়ার জন্য তুমি যদি নাক মুখের কোনো সমস্যা করে ফেলো, যে তোমার ফেজে একটা সমস্যা হইলো, ফেজে ধরো কী বলে, তোমার ফেজে মানে বিচি উঠলো, দেন হচ্ছে তোমার কিন্তু সমস্যা, বুঝছো? দেন হচ্ছে কোনো ধরনের নাইট ক্রিম ইউজ করবো না, জাস্ট একটা ফেজ স্কাল্প ইউজ করতে পারো। আর হচ্ছে যখন স্ক্রিন টেস্টে যাবা অবশ্যই শেভ করে যাবা। যেদিন স্ক্রিন টেস্ট ওই দিন সকালে সেলুনে গিয়ে ফেসিয়াল করতে পারো বা হচ্ছে তুমি শেভ করতে পারো, ক্লিন শেভ করবা, দেন এইটুকুই, ঠিক আছে? আর কিছু করার দরকার নেই। দেন হচ্ছে তোমার যে শার্ট পরবা যেটা, ওইটাই চেষ্টা করবো যাতে কোনো ভাঁজ না থাকে। কারণ হচ্ছে যে তুমি শার্ট যেদিন তোমার ভাইবা ওই দিন সকালে তুমি হচ্ছে যে দোকানে ইস্ত্রি করে ওইখানে গিয়ে বলবা যে হচ্ছে তোমার যাতে শার্টে কোনো ভাঁজ না থাকে, দেন ইস্ত্রি করবে তুমি হচ্ছে একটা হ্যাঙ্গার করে ওইটা নিয়ে যাবা, শার্টে ভাঁজ থাকবে না, সোজা কথা। ইস্ত্রি করার পর কোনো ভাঁজ করবে না শার্ট, তাইলে আসলে দেখতে অনেক সুন্দর লাগে। আর থার্ড যেটা হচ্ছে স্ক্রিন টেস্টই তোমাকে ইংরেজি পড়ার জন্য যে রুমে ঢুকায়, ওই রুমে ঢুকার সময় সালাম দেবা এবং চেয়ার থেকে ওঠার সময় সালাম দেবা এবং হাসি খুশি থাকার চেষ্টা করবা, কারণ চাইলে কিন্তু তারাও বাদ দিয়ে দিতে পারে, ঠিক আছে? আর একটা জিনিস সেটা হচ্ছে যখন স্ক্রিন টেস্টে তোমার যে রুমে ডাকবে ইংরেজি পড়ার জন্য ওই রুমে গিয়ে সোজা হয়ে পড়বে, মানে মেরুদণ্ড যাতে সোজা থাকে, মেরুদণ্ড যাতে বাঁকা না হয় এদিকে খেয়াল রাখতে হবে। আর হাইট ওয়েট যেটার বিষয়ে তোমার হচ্ছে হাইট থাকতে হবে, আর হাইটের সাথে সাথে তোমার ওয়েট যদি বেশি থাকে তাহলে অবশ্যই তুমি প্রচুর এক্সারসাইজ করতে হবে, মানে খাওয়া দাওয়া কম করতে হবে, যাতে তোমার হাইট ওয়েট এবং বিএমআই ঠিক থাকে। বিএমআই কত লাগে এটা তুমি সার্কুলার দেখতে পারবো, তুমি ঘাটলি পাবা। সো স্ক্রিনিং টেস্ট ধাপের জন্য এইটুকুই। দেন হচ্ছে তুমি স্ক্রিনিং টেস্ট ধাপে যদি টিকো তাহলে তোমাকে যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা হচ্ছে ওয়েট, সেইটা হচ্ছে তোমার রিটার্ন পরীক্ষা। এমন না যে তোমার মানে চেহারা সুন্দর সো স্ক্রিন টেস্ট টেকলা, রিটার্নে বাদ পারলে কিন্তু রিটার্নে অনেক বাদ পায়। এই স্ক্রিন টেস্টে সম্ভবত 4800 বা 5000 থেকে 900 950 এরকম স্ক্রিন টেস্টের পর রাখে। দেন রাখার পর তোমার রিটার্নে রাখবে আবার হচ্ছে ধরো যদি 100 নেয় তাহলে হচ্ছে রিটার্নে রাখবে ধরো 300 350 375 এরকম। দেন হচ্ছে মানে ফাইনাল ইন্টারভিউর পর রাখবে 100। তো বুঝতেই পারছো কম্পিটিশন অনেক বেশি, তো কম্পিটিশন বেশি থাকলে পরিশ্রমও বেশি করতে হবে। সো এখন আমি আসতেছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিগত সালের প্রশ্ন, যে কী ধরনের প্রশ্ন আসে। সো এই 2025 সালে যে এক্সামটা হলো কেবিন ক্রু, এই এক্সামে রিটার্নে কী কী প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো, কিছু প্রশ্ন আজকে রিভিল করতে যাচ্ছি। এক হচ্ছে শিশু অপরাধের বয়স কত, এটা কিন্তু আসছে। দেন হচ্ছে বাবা মেয়ের রিলেশন আইকিউ, যে বাবার বয়সে তো মেয়ের বয়স কত, মেয়ের বয়সে তো ছেলের বয়স কত, এই ধরনের আইকিউ আসতে পারে। দেন হচ্ছে একটা আইকিউ আসছে, তুমি দেখো আমি বলি তুমি লেখো, খাতায় লিখে রাখো তাইলে হচ্ছে বুঝবা। 3, 5, 8, 10, 18, 20, 38 লিখছো খাতায়? তাহলে তুমি একটা রিলেশন দেখো যে 3 আর 5 যোগ করলে 8 হয়, আবার 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়,
দেন আবার 10 আর 8 এই দুইটা আবার যোগ করলে 18, দেন 18-র সাথে আবার 2 যোগ করে, মানে প্রথম পেছনের দুইটা যোগ করে যেটা হবে ওইটা সামনে, দেন হচ্ছে এটার পর 2 বাড়বে, দেন আবার পেছনের দুইটা যোগ করে সামনে, দেন আবার 2 বাড়বে, হচ্ছে এই ধরনের আইকিউ। দেন অনুশাসন নির্ভরকারী সুশাসনের উপরে, এই ধরনের একটা প্রশ্ন আসছিল। আর ত্রিভুজ রিলেটেড আইকিউগুলো আসে, সাধারণ আইকিউ আসে। সো এটা হচ্ছে প্রথম 50 মার্কের এমসিকিউ পরীক্ষা। 50 মার্কের এমসিকিউ পরীক্ষায় যদি তুমি টিকো তাহলে ওই দিন রিটার্ন পরীক্ষা হবে, মানে এমসিকিউর পরপর রিটার্ন পরীক্ষা হবে, কিন্তু খাতা দেখার ক্ষেত্রে প্রথম এমসিকিউর খাতাটা দেখবে। এমসিকিউর খাতায় যদি তুমি টিকো তাহলে হচ্ছে তোমার জন্য রিটার্ন পরীক্ষার খাতাটাও দেখবে। আর যদি এমসিকিউ পরীক্ষায় তুমি না টিকো তাহলে তোমার রিটার্ন খাতা যতই ভালো হবে এটা কিন্তু দেখবে না। সো তোমার হচ্ছে এমসিকিউ যেটা, এমসিকিউর জন্য সম্পূর্ণ এ টু জেড একেবারে প্রিপারেশন নেওয়ার জন্য আমি একটা বই সাজেস্ট করব, এই মেন্টাল এবিলিটি, এটা হচ্ছে খয়রুলসের মেন্টাল এবিলিটি বই। So, এই বইটা যদি তুমি এ টু জেড পড়ো তাইলে হচ্ছে তোমার কি বলে এমসিকিউতে 50টা আসবে, এই 50টা আসবে, 50টার 50টাই তুমি পারবা, ঠিক আছে। এক হচ্ছে তোমার সাধারণ জ্ঞান, বিমান রিলেটেড কিছু পড়াশোনা করবা, আর হচ্ছে তুমি এই যে মেন্টাল এবিলিটি বইটা এটার একবার এ টু জেড সম্পূর্ণ পড়বা। এ টু জেড পড়তে কয় মাস লাগবে? 15 দিন, 20 দিন। তো বুঝতেই পারছো যে 20 দিন পড়াশোনা করলে কিন্তু তোমার হচ্ছে একেবারে সবগুলো তুমি পারতেছো। ওই বইটার এ টু জেড সব শেষ করতে হবে, কিছু বাদ দেওয়া যাবে না। আর এই বইটার তুমি হচ্ছে সব শেষ করতে পারো না পারো, তুমি হচ্ছে এই যে নীল যেই পেজগুলো একেবারে নীল, সেই নীল এখানে 7-8টা পেজ আছে, এই পেজগুলো তুমি হচ্ছে ওই জায়গায় মনে করে নিয়মগুলো দেওয়া আছে যে কোন নিয়মে করতে হবে, নিয়মগুলো একেবারে ঠুটস্থ থাকতে হবে, ঠিক আছে। দেন ওই 50টার ওভারঅল তুমি 50টাই পারবা। দেন হচ্ছে একটু তুমি সাধারণ জ্ঞান, একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো রিটার্নের জন্য, একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, আর হচ্ছে তোমার সব বেসিক কিছু জ্ঞান, প্রশ্ন কী ধরনের আসলে এটা তো আলোচনা করলাম। দেন হচ্ছে আমি আলোচনা করি যে এমসিকিউ তো 50, দেন হচ্ছে 100 মার্কের রিটার্ন সম্ভবত। সো 100 মার্কের রিটার্নে কি আসে? 2025 সালের কেবিন ক্রু এক্সামে যেটা আছে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে, ইউর ড্রিম, তোমার স্বপ্ন। সো বুঝতেই পারছো যে হচ্ছে এমনিতে কিন্তু আমরা লিখতে পারি, কিন্তু হচ্ছে একটা সময়ের মধ্যে লিখতে গেলে এসে লেখাটা মানে ফ্রি হ্যান্ড রাইটিং, এটা কিন্তু আসলে অতটা ইজি না, ঠিক আছে। দেখবো তুমি লেখছো কাটা ছিঁড়ে যাইতেছে। দেন যেটা আসছে নদী ভাঙ্গনে পানি উন্নয়ন বোর্ডে একটি দরখাস্ত, ইউর ড্রিম নদী ভাঙ্গনে পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত। দেন প্রশান্ত মহাসাগরে এশিয়া মহাদেশের নাম, প্রশান্ত মহাসাগরের উপকূলীয় এশিয়া যে দেশগুলো আছে ওই দেশগুলোর 5টা নাম লিখতে বলছে। দেন হচ্ছে একটা অঙ্ক আসছে যে কয়েকটি কাজ 3 দিনে, কয়েকটি কাজ 8 দিনে, দুইজনে একসাথে কত দিনে? কয়েকটি কাজ 3 দিনে, কয়েকটি কাজ 8 দিনে, দুইজনে একসাথে কত দিনে? এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তুমি হচ্ছে খয়রুলস বেসিক ম্যাথে পাবা, দেন হচ্ছে যে কোনো নিচের ক্লাসের অঙ্ক বইগুলোয় পাবা, আর হচ্ছে বিসিএস ডাইজের যেটা আছে ওইটা কিন্তু অঙ্ক ইয়ার মধ্যে এইগুলো আছে। সো যে কোনো এক জায়গা থেকে অঙ্কগুলো পড়বা। দেন হচ্ছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন আসে। কী ধরনের ট্রান্সলেশন আসে? একটা আসছে ডোন্ট ডিস্টার্ব মি, যে আমাকে বিরক্ত করো না, এইটা আসে, এই ধরনের আসে। দেন হচ্ছে আমি বাংলাটা বলি, এটা ইংরেজিতে আসছে, এটা তোমার বাংলা করতে হবে, ঠিক আছে। জানার আগ্রহী মানুষকে জ্ঞানী করে তোলে, এটা ইংরেজি আসছে, তোমার ইংরেজির থেকে বাংলা করতে হবে যে জানার আগ্রহী মানুষকে জ্ঞানী করে তোলে। এই জায়গায় একটা সিক্রেট হচ্ছে তুমি সম্ভব হইলে যদি সময় থাকে ইংরেজি তুলবো, আর যদি সময় না থাকে তাহলে ইংরেজি তোলার দরকার নেই, এ নাম্বার বি নাম্বার সি নাম্বার দিয়ে তুমি জাস্ট বাংলাগুলো লিখে দেবা, তাইলে কিন্তু তোমার নাম্বার দিবে। হচ্ছে ভালো বক্তা বেশি কথা বলে না, এটা ইংরেজিতে আসছে, তোমার এটা হচ্ছে বাংলা লিখতে হবে যে ভালো বক্তা বেশি কথা বলে না, ঠিক আছে। সো ওভারঅল একটা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দিলাম যে কি ধরনের প্রশ্ন আসে এবং এই প্রশ্ন রিলেটেড তোমার প্রিপারেশনটা নিতে হবে। সো রিটেন প্রিপারেশনের জন্য কি কি করতে হবে না করতে হবে এই টু যেটা আমি কিছু বলি। এর ব্যাকরণ থেকে একেবারে বেসিকটা তুমি ব্যাকরণ পড়ার দরকার নেই, ব্যাকরণ থেকে আসে না সাধারণত। দেন হচ্ছে তুমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে তোমার কিছু একেবারে সুন্দরভাবে জানতে হবে, গুগলে প্রশ্ন করবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে, যা কিছু যেখানে যা কিছু পাও সব কিছু তুমি লিখে রাখবা। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এস্টাবলিশড হয় 4 জানুয়ারি 1972,
হচ্ছে ইনিশিয়ালি কল্ড এয়ার বাংলাদেশ, 4 জানুয়ারি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম বলা হয়তো এয়ার বাংলাদেশ। আবার অনেক ক্ষেত্রে অন্য অন্য এয়ারলাইন্সের যে প্রশ্নগুলো আসে যে X% লেন্থ বাড়াও এবং Y% ওয়াইড কমাও, এরিয়া সেম থাকে, তাহলে কত পার্সেন্ট এরিয়া, কত পার্সেন্ট লেন্থ বাড়াইলাম, তাহলে কত কত পার্সেন্ট এর ওয়াইড বার মানে হচ্ছে যে প্রস্থ বাড়বে, এই রিলেটেড প্রশ্ন আসে। কিন্তু আর একটা প্রশ্ন এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা রিটার্নের জন্য তোমার পড়তে হবে। এটা হচ্ছে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ। সেই ক্ষেত্রে একটা সূত্র আছে যে 11m - 60h/2। এম হচ্ছে ঘন্টা, আর এম হচ্ছে মিনিট, আর এইচ হচ্ছে আওয়ার। 11m - 60h/2 ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ। দেন এটা যদি বেশি হয় তাহলে 360 দিয়ে বিয়োগ দিয়ে দেবা। দেন হচ্ছে অনেক ক্ষেত্রে আসে যে লেন্থ এগুলো দেখতে পারো যে 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার, এইগুলা। দেন বিমান রাখা হয় যে জায়গায়, ওইটা হচ্ছে অ্যারোড্রোম। আর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জার্নি শুরু করেছে 4 জানুয়ারি 1972। আর আন্তর্জাতিক এয়ারপোর্ট 3টা, এক হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, আর হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, আর হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে প্রধান হাব। দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হেডকোয়ার্টার হচ্ছে বলাকা ভবন, কুর্মিটোলা। আর হচ্ছে ওকে যে প্ল্যানিং লিখিত 60 মার্কের, MCQ 40 মার্কের। ওকে, বাংলার ক্ষেত্রে যেগুলো বেসিক দেখতে পাওয়া যায়, অর্ধমাত্রার বর্ণ 8টি, মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি, পূর্ণমাত্রার 32টি। আমি যেগুলো বলি এগুলো সুন্দরভাবে নোট করবে এবং লেখে লেখে রাখবা, একেবারে সুন্দর নোট থাকবে। দেন হচ্ছে IQ GK থেকে আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথম ফ্লাইট শুরু করছে 4 মার্চ 1972। লন্ডন থেকে ঢাকা আসছে 179 জন যাত্রী নিয়ে, এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট। দেন হচ্ছে 2007 সালে তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করছে 2007 সালের 23 জুলাই। দেন হচ্ছে IQ যেগুলো আসে এগুলো তো বললাম। IQ যেগুলো আসে এটা হচ্ছে জাম্বে লর্ড রিলেশনশিপ IQ। রিলেশনশিপ IQ বলতে বাবা মেয়ের রিলেশন, ছেলে মেয়ের রিলেশন, মানে বাবা মেয়ের রিলেশন আর কি, ছেলে ছেলে এবং মায়ের রিলেশন। রিলেশন বলতে যে তাদের বয়সের যে সম্পর্ক, এই সম্পর্ক। দেন হচ্ছে নিউমেরিক সিরিজ, ম্যাথ, ডিরেকশন, রিলেশন। আর হচ্ছে এই IQ রিলেটেড তুমি বইটা পড়লে IQ সম্পর্কে পুরো ধারণা হবে। এর আরেকটা জিনিস হচ্ছে এটার প্রাথমিক নাম এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল। আর ফার্স্ট ফরেন এমপ্লয়ি যে প্রথম বিদেশি চাকরিজীবী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জব করছে, ইনি হচ্ছে কেভিন জন স্টিল। আর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে স্লোগান এটা হচ্ছে ইওর হোম ইন দ্য এয়ার, আকাশে শক্তির নীড়। দেন হচ্ছে তোমার ত্রিভুজ রিলেটেড যে প্রশ্নগুলো আসে একটু দেখো। দেখা যাচ্ছে? ওকে, প্রথম চতুর্ভুজে কতগুলো ত্রিভুজ আছে, চতুর্ভুজের মাঝখান দিয়ে ক্রস দিলে কয়টা ত্রিভুজ আছে। দেন হচ্ছে কিছু সূত্র আছে যে একটা বর্গরে 3 ভাগে ভাগ করলাম, আবার এই সাইড থেকে 3 ভাগে ভাগ করলাম, মানে 9টা ঘর করলাম। দেন হচ্ছে কতগুলো রম্বস আছে, এক্ষেত্রে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার মানে 14টা রম্বস আছে। আবার হচ্ছে মানে একটা বর্গের 9টা ভাগে ভাগ করলাম। দেন হচ্ছে কতগুলো চতুর্ভুজ আছে, এক্ষেত্রে 1 কিউব 2 কিউব 3 কিউব মানে 36টা চতুর্ভুজ আছে। সো এইগুলো দেখতে পারো। আর একটা জিনিস, যে কোনো বছরের যে কোনো দিন তার পরের বছরের আগের দিনের বারের সমান। নোট করো, যে কোনো বছরের যে কোনো দিন তার পরের বছরের আগের দিনের বারের সমান, ঠিক আছে। আর কিছু ইয়ার সম্পর্কে জানতে হবে, ফুল মিনিং।
বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা, আইএটিএ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, আর বিএফসিসি বাংলাদেশ ফ্লাইট ক্যাটারিং সেন্টার। আর সেক্টর মুক্তিযোদ্ধা, কোন সেক্টরের মুক্তিযোদ্ধা কে? 2 নং সেক্টর মুস্তফা কামাল, 7 নং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আর 4 নং হামিদুর রহমান, 8 নং নূর মোহাম্মদ শেখ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কি কি বিমান রয়েছে? এক হচ্ছে বিমান বোয়িং 787, বোয়িং 737। আচ্ছা, এগুলো পরে বলি। দেন হচ্ছে এয়ারপোর্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, যে আশেপাশের এয়ারপোর্ট, যেমন শিপল এয়ারপোর্ট এটা নেদারল্যান্ডের এয়ারপোর্ট, তিরভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা নেপালের, আর হচ্ছে হ্যাম্বাটোটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শ্রীলঙ্কা। আর হচ্ছে রঙের কম্বিনেশন, যেমন সবুজ হলুদ, এটা যোগ করলে নীল হয়। হচ্ছে কোয়ান্টাস এয়ারওয়ে অস্ট্রেলিয়া, লুফথানসা জার্মানি, ক্যাথে প্যাসিফিক হংকং, এগুলো কিন্তু একেবারে টপ লেভেলের এয়ারলাইন্সগুলো। দেন ইংরেজিতে যদি প্রশ্ন আসে, এই প্রশ্ন বাংলায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কিন্তু অন্যান্য এয়ারলাইন্সের ক্ষেত্রে ইংরেজিতে প্রশ্ন আসতে পারে। সো ইংরেজি বাংলা দুইটাই জানবা। স্যার নিফিউ, NEPHEW, এটা হচ্ছে ভাইপো। নিজ, ভাইজি। কিংস ফোল্ক, আত্মীয় স্বজন। ওয়াইডো, বিধবা। হোয়াল, তিমি, এগুলো হচ্ছে তোমার ইয়েতে লাগে, যে রিলেশনশিপ আইকিউ যেগুলো আছে এগুলোতে লাগে। ওকে, আইকিউ যেগুলো আসে লেটার ABCD থেকে অনেকগুলো আইকিউ আসে, ঠিক আছে। হচ্ছে আমাদের যে ইয়ে আছে, যে কিউবের যে অঙ্কগুলো আছে, ওই কিউবের অঙ্কগুলো দেখবো, এগুলো গুরুত্বপূর্ণ। আর সশস্ত্র বাহিনী দিবস 4 নভেম্বর। প্রথম অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে 4 ফেব্রুয়ারি 1972। আর প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করে 4 মার্চ, মানে 4 ফেব্রুয়ারি প্রথম অভ্যন্তরীণ ফ্লাইট চালু করছে, আবার 4 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করছে। উড়োজাহাজ সংখ্যা বর্তমানে 21টি, এবং 8টি অভ্যন্তরীণ গন্তব্যে সেবা দেয়, এবং হচ্ছে সম্ভবত 23টি ইন্টারন্যাশনাল গন্তব্যে সেবা দিয়ে থাকেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশে 12টি বেসরকারি বিমান সংস্থা কাজ করছে। সবচেয়ে বড় বিমান যেটা, এটা হচ্ছে এয়ারবাস A380। আর দেশ সেরা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটা দরকার নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য। আচ্ছা, ঢাকা থেকে 34টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে। বিমানের গতিবেগ 120 কিলোমিটার পার মিনিট। ওকে, সর্বশেষ ড্রিম লাইনার যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে, এটা হচ্ছে অচিন পাখি। এটা হচ্ছে 24 ডিসেম্বর 2019 সালে যুক্ত হয়েছে। বর্তমান চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, শফিকুর রহমান MD ও চেয়ারম্যান। সম্ভবত আমার ফ্রেন্ড বলছিল যে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চূড়ান্ত ভাইবে হয়, এই চূড়ান্ত ভাইবে এই শফিকুর রহমান স্যার নাকি থাকেন, একদিন ছিলেন। হচ্ছে 2025 সালে এয়ারলাইন্স অফ দ্য ইয়ার নির্বাচিত হয় কোরিয়ান এয়ার। এগুলো গুগল থেকে ঘাটবা, সাম্প্রতিক যে এয়ারলাইন্স সম্পর্কিত যে ইয়াগুলো আছে, যেমন শাহজালাল এয়ারপোর্টের আশেপাশের 3 কিলোমিটার এরিয়া জুড়ে নো হর্ন এলাকা ঘোষণা করছে। এইসব জিনিস জানবা, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে এইসব পাওয়া যায়, সেই সব জিনিস খুঁজবা। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক ক্যাপ্টেন তাসমিন দোজা। নেভাতিম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? ইসরায়েলে। আর চীনের নির্মিত বিমানবাহী রণতরী লিউ ইনিং, এর বাফুফের সভাপতি তাবিত আউয়াল। ওকে, ককপিট কি? ককপিট হচ্ছে যেখানে পাইলট, একটা ক্লোজড এরিয়া যেখানে পাইলটরা বসে আর কি বিমান পরিচালনা করে, সেটা হচ্ছে ককপিট। সব থেকে সুন্দর এয়ারপোর্ট জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মোট 21টা যে বিমান রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে, সেখানে বোয়িং 787 এটা আছে 6টা, বোয়িং 737 4টা, আর বোয়িং 787 6টা, -8 5টা। ওকে, জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। দিনরাত সমান হয় 23 মার্চ 23 সেপ্টেম্বর।
আর দুইটা সংখ্যার গুণফল, এটা হচ্ছে দুইটা সংখ্যার লসাগু। ওকে, নিচে যাই। সব থেকে বড় এয়ারপোর্ট হচ্ছে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বীরুত্তম 175 জন বাংলাদেশে। আর অন্তর্বর্তী সরকার নারী আছে 4 জন। এগুলা গুরুত্বপূর্ণ, চেষ্টা করবা জানার। সো এই হচ্ছে তোমার রিটার্নের ফুল প্রিপারেশন। ও এই হচ্ছে এমসিকিউ। দেন হচ্ছে রিটার্নের জন্য তুমি হচ্ছে কিছু ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবা। হচ্ছে ইওর ড্রিম, ইওর ফ্যামিলি, বা হচ্ছে বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্স, বা তুমি এইভাবে যে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে পারো। যেগুলো আসবে এগুলো তোমার কমন পারবা, কিন্তু তুমি লিখতে পারাটা বিষয়। সো তুমি যখন পত্রিকা পড়বা তখন কিছু কলাম থাকে যারা কলাম লেখে। সো ওই কলামটা তুমি পড়িয়া দেন হচ্ছে তুমি নিজের মতো লেখার চেষ্টা করো, তাহলে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটা হবে। দেন ইংলিশ টু বাংলা যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনের প্রিপারেশনটা অনেক সুন্দরভাবে নিতে হবে, কারণ এটা দেয়। আর হচ্ছে ম্যাথ যেটা আছে, ম্যাথ তুমি নিচের ক্লাসের ম্যাথ বই বা খয়রুল বেসিক ম্যাথ থেকে যা কিছু খয়রুল বেসিক ম্যাথ না, তুমি হচ্ছে ডাইজেস্ট যে বইটা আছে, বিসিএস ডাইজেস্ট, ওই বইটার হচ্ছে ম্যাথ যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টার থেকে যেগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ, যেমন কয়েকদিনে এই যে এই বছর আসছে, কয়েকদিনে এত কাজ করতে পারে, কয়েকদিনে কত কাজ করতে পারে, এই রিলেটেড অঙ্কগুলো করবা। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি রিটার্নের প্রিপারেশন। দেন যদি তুমি রিটার্নে টিকো, তাইলে হচ্ছে তোমার যে চূড়ান্ত ধাপ এবং কঠিন যে ধাপ, এটা হচ্ছে ফাইনাল ইন্টারভিউ। ফাইনাল ইন্টারভিউর জন্য কি কি লাগবে এটা হচ্ছে এখন আলোচনা করব। ওকে, ফাইনাল ইন্টারভিউতে তুমি কতটুকু জানো, এইটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কতটুকুভাবে কিভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতেছো। তুমি যদি সঠিকভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো, এটা হচ্ছে তোমার জানার থেকে গুরুত্বপূর্ণ। তো তুমি কি জানো না জানো এটা আসলে গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তো ভাইবার যে প্রসেসটা হয়, প্রথমে তোমার একটা বাইরে ওয়েটিং রুম দেয়, দেন হচ্ছে তুমি ওই জায়গায় বসলে বলাকা ভবনে ভাইবা হয়। দেন হচ্ছে বলাকা ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুম আছে, কনফারেন্স রুমে বসায়। দেন উপরে একটা তোমার কাগজপাতি সব চেক করে, কাগজপাতি সব চেক করার পর তোমার হচ্ছে কি ভাইবে তোমাকে একজন একজন পাঠায়। কাগজের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে কম্পিউটারের যোগ্যতা সনদ চাই। কম্পিউটারের যোগ্যতা সনদ তুমি 6 মাসের কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সটা করো, এটা হচ্ছে কাজে লাগবে। ঠিক আছে, কারণ দেখা যায় আবার অনেক ক্ষেত্রে হয় যে অনেক করে কি বলে, এই 6 মাসের যে কোর্সটা, এই কোর্সটা কি সার্টিফিকেট নীলক্ষেত থেকে বা এক জায়গা থেকে একটা বানাই দিয়ে দেয়। ঠিক আছে, দেয়, অনেকে দেয়। ঠিক আছে, সো সার্টিফিকেট না থাকলে তোমার এইগুলো করার, তোমার আমার মনে হয় যে তোমার ভর্তি হওয়া উচিত এবং কোর্সটা করা উচিত। ঠিক আছে, দ্যাটস দ্য লিগ্যাল ওয়ে যেটা। সো ভাইবার জন্য তোমার হচ্ছে আগের দিনের প্রিপারেশনটা অনেক গুরুত্বপূর্ণ। ভাইবার জন্য যে যে জিনিসগুলো জানতে হবে, বিভিন্ন বাংলাদেশ এয়ারলাইন্সের গন্তব্য দেশ, এরপর হচ্ছে এয়ারপোর্ট, মুক্তিযোদ্ধা সম্পর্কে, জুলাই বিপ্লব সম্পর্কে, ভাষা আন্দোলন সম্পর্কে, এগুলো তুমি দেখতে পারো। আর ভাইবার দিন যে যে জিনিসগুলো করতে হবে, এক হচ্ছে যেদিন ভাইবা ওই দিন বাংলা, ইংলিশ, আরবি, তারিখ, দিবস এগুলো সব জানিয়ে যাইতে হবে। সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমান প্রকল্প, এগুলো একটু দেখতে পারো, বাট এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, আর হচ্ছে যখন ভাইবা যাবা তখন হচ্ছে বলাকা ভবনে বাথরুমে হচ্ছে তুমি জুতা কালি করবা। দেন হচ্ছে ভাইবা ঢোকার আধা ঘন্টা আগে ফেসটা সুন্দর করে ধুইয়া দেন হচ্ছে ফেজে কিছু ইউজ করতে পারো, যাতে যে সোনো যেটা দেয় ওইটা হচ্ছে ইউজ করতে পারো, দেন হচ্ছে একটু ক্লিন লাগে যাতে। ঠিক আছে, আর যাই গিয়ে বসার পর তুমি হচ্ছে সোজাই বসতে হবে, একেবারে মেরুদণ্ড সোজা। মেরুদণ্ড সোজা করার, ওয়েট ওয়েট, দুঃখিত আমি। মেরুদণ্ড সোজা করে বসার পর চোখের দিক তাকাই কথা বলতে হবে। এইদিক ওদিক তাকাইলে সমস্যা। চোখের দিকে তাকাই কথা বলতে হবে, মেরুদণ্ড সোজা করে কথা বলতে হবে, ক্লিয়ার কথা বলতে হবে। হয় পারি নয় পারি না, হয় বুঝি নয় বুঝি না। আর হচ্ছে ইরিলেটেড কথাবার্তা কম বলতে হবে।
যে টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে, রিলেটেড কথাবার্তা কম বলতে হবে। যেমন হচ্ছে তোমাকে কিছু জিজ্ঞেস করলো, তুমি হচ্ছে ঘুরাই পেঁচাই জবাব দেওয়ার চেষ্টা করতেছো যে হ্যাঁ স্যার আমার এই এই স্বপ্ন আমি এইভাবে এইভাবে এডিটে করলাম, দেখে যে না না এত কিছু না, তোমার যেটা প্রশ্ন করেছে টু দ্য পয়েন্ট জবাব দেওয়ার চেষ্টা করবো, আর হাসি খুশি মুখ রাখবা। দেন এই ভাই ভাইয়ের জন্য শার্টে কোনো বাস থাকবে না, একেবারে ওয়েল ইন করতে হবে, সব কিছু ঠিকঠাক থাকতে হবে। আর চেয়ার থেকে ওঠার সময় সালাম দেবা, ঢুকে সালাম দেবা। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, ভাইবের দিন একটা পানির বোতল নিয়ে যেতে পারো। আর বিমান সম্পর্কে কিছু তথ্য আমি দেওয়ার চেষ্টা করি। এইগুলো বিমান সম্পর্কে তথ্যটা আসলে গুরুত্বপূর্ণ না, কারণ হচ্ছে তোমার এক্ষেত্রে যেটা জিজ্ঞেস করে এক হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, সো প্রথমে ইন্ট্রোডিউস করবে, দেন ওই জায়গার থেকে প্রশ্ন করবে, আবার তোমার জিজ্ঞেস করবে যে তোমার এলাকায় বিখ্যাত কে আছে, এবার তোমার এলাকা কেন বিখ্যাত, এরপর হচ্ছে তোমার এলাকা সম্পর্কে জিজ্ঞেস করবে, তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। তুমি ধরো কাইন্ড অফ একটা পাবলিক ভার্সিটিতে পড়তেছো, বা তুমি ইঞ্জিনিয়ারিং পড়তেছো, বা তুমি যা কিছু পড়তেছো, সো পাবলিক ভার্সিটিতে তুমি জেনারেল সাবজেক্টে পড়তেছো, বা তুমি ওইটা রেখে এখানে কেন আসছো, মানে এই চাকরি তুমি গ্রাজুয়েশন ছেড়ে এখানে কেন আসছো, তুমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই চাকরি করতে কেন আসছো, দেন হচ্ছে তোমাকে আমি নিব কেন, ঠিক আছে, নিব না এটার 3টা রিজন দাও, ঠিক আছে, বা এই টাইপ প্রশ্ন করে। যেমন একজন বলছে যে স্যার আমি আমার কমিউনিকেশন অনেক ওয়েল, তাহলে তোমার কমিউনিকেশন ওয়েল এটা তুমি নিজে কিভাবে বুঝলা, দেন বলছে যে এই 2025 সালের ইন্টারভিউ, দেন বলছে যে তোমার আমার এক ম্যাম বলছিল, ঠিক আছে, স্কুলের ম্যাম, ওকে তাহলে তোমার কমিউনিকেশন স্কিল ওয়েল, দেন তুমি বোর্ড যারা আছে এদেরকে ইমপ্রেস করে দেখাও, ঠিক আছে। এই রিলেটেড প্রশ্ন করে যে তোমার ডিপ খুব নলেজ কিছু জানা লাগবে এমন কিছু না, জাস্ট তুমি ওই জায়গা থেকে মাথাটা ঠান্ডা রাখবা যে আমি আর সোজাই বসবো, চোখের দিক তাকাই অ্যান্সার দেবো, আমার মেরুদণ্ড সোজা থাকবে, আমার হাত দুটো ঠিকভাবে থাকবে, আমি ঢুকে সালাম দেবো, উঠে সালাম দেবো। বোর্ডে 4জন লোক থাকে এবং দূরে একটা চেয়ার থাকে, 4জন লোক যে থাকে ওই 4জন লোক হচ্ছে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, একজন সম্ভবত সাইকোলজিস্ট থাকে যে আসলে তোমাকে পর্যবেক্ষণ করবে। সো ওই সময় আসলে মেন্টাল প্রেশার অনেক বেশি থাকে, তোমার জাস্ট মেন্টাল প্রেশার হ্যান্ডেল করতে হবে, কে কি বললো কি কি করতেছে দ্যাটস নট ম্যাটার, ঠিক আছে। আর তুমি জাস্ট তোমার মেন্টাল এবিলিটি ঠিক রাখবা যে আমি সোজাই বসবো, ঠিকভাবে অ্যান্সার দেবো, টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবো, কোনো জিনিস না পারলে সরি স্যার আই ডোন্ট নো, সরি স্যার আই হ্যাভ টু রিড, এই উত্তরগুলো খুব ভালোভাবে জেনে যাবো। আর হচ্ছে কোনো প্রশ্ন না বুঝলে সরি স্যার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সরি স্যার আমি আসলে বুঝতেছি না, বা সরি স্যার, ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে জবাব দেবো। সো ইংরেজিতে প্রশ্ন করে সাধারণত। ওকে। আর বিমানের মিশন এবং ভিশন, বিমানের রূপকল্প এবং অভিলক্ষ, এটার হচ্ছে বাংলাতে ওয়েবসাইটে দেওয়া আছে, তুমি এটা চ্যাট জিপিটি থেকে ইংলিশ ট্রান্সলেশন করে ইংলিশটা মুখস্থ করবা, বাংলাটা মুখস্থ করবা। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের রূপকল্প হচ্ছে 2030 সালের মধ্যে এশিয়ার সেরা 10টি এয়ারলাইন্সের একটি হিসেবে বিশ্বমান অর্জন। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভিলক্ষ্য হচ্ছে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, আন্তর্জাতিক মানের সেবাসমূহ তৈরি ও প্রদান, উড়োজাহাজ সংখ্যা বৃদ্ধি, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আনুষঙ্গিক সেবা বৃদ্ধির মাধ্যমে লাভজনকভাবে ব্যবসা পরিচালনা। কৌশলগত উদ্দেশ্য পড়ার দরকার নেই একদমই, হচ্ছে তোমার বাসা যদি কক্সবাজার হয় তাহলে কক্সবাজার সম্পর্কে A to Z জানিয়ে যাবো, একেবারে যা কিছু আছে। তুমি হচ্ছে ভাইবার আগে ঘুরতে যাইতে পারো, তোমার এলাকা তুমি সুন্দরভাবে ঘুরে দেখবা তোমার এলাকায় কি আছে না আছে, ঠিক আছে। রিসেন্ট যদি কিছু থাকে ওই সম্পর্কে জানবা, যে হচ্ছে হজ ফ্লাইট কবে শুরু হয়েছে, যেহেতু কয়েকদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইন্টারভিউ গেছে, ফাইনাল ইন্টারভিউ, সো হজ ফ্লাইট কবে শুরু হয়েছে, কত হাজার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাচ্ছে। আর যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার হবি, তোমার হবিস কি এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন কিছু বানাই বলার দরকার নেই, যেটা রিয়েল ওইটাই বলবা, এবং হচ্ছে তোমার হবিস সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন তুমি হবিস যদি বলো যে প্লেইং ফুটবল, লিসেনিং মিউজিক, রাইটিং, ট্রাভেলিং, দেন জিজ্ঞেস করবো তুমি লাস্ট কোন গানটা শুনছিলা, ঠিক আছে। ফুটবল খেলো, আচ্ছা ভালো কথা, ফুটবল খেলো, তাহলে হচ্ছে তোমার ইয়া বলো তো যে সামনের ফুটবল কোন কোন দেশে অনুষ্ঠিত হইবে, কবে অনুষ্ঠিত হইবে, কবে শেষ হইবে, এই রিলেটেড। দেন হচ্ছে রাইটিং যদি বলো যে আমার লেখালেখি খুব পছন্দ, তাহলে তুমি কি লেখছো শোনাও, ঠিক আছে। আর হচ্ছে তুমি গান গাওয়া পছন্দ করো, ওকে তাহলে একটা গান গাই শোনাও, ঠিক আছে। তার হবিজ সম্পর্কে কিন্তু জানতে চাই, তুমি এমনিতে হবিজ বলছো, ট্রাভেলিং বলছো, আচ্ছা তুমি কোন কোন জায়গায় ঘুরছো, স্যার আমি কক্সবাজার ঘুরছি, কুয়াকাটা ঘুরছি, সাজেক গেছি,
আচ্ছা তাহলে সাজেক গেছো, কক্সবাজার গেছো, বলো তো কক্সবাজার সম্পর্কে কি জানো? এই মানে প্রশ্নের থেকে প্রশ্ন, এক জায়গার থেকে প্রশ্ন শেষ করো আবার আরেক জায়গায় প্রশ্ন, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে? ওভারঅল 5 থেকে 6 মিনিট বা 7-8 মিনিট এইরকম রাখবে, ঠিক আছে? তোমার এলাকা সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হবে। কিছু মুভি দেখতে পারো, যে যদি জিজ্ঞেস করে কি কি মুভি দেখছো নিয়ে রিলেটেড কোনো, তুমি যদি বলো যে মুভি দেখা আমার শখ, তাহলে হচ্ছে কি কি মুভি দেখছো, বিমান বা কেবিন ক্রু সম্পর্কে কিছু মুভি আছে, ভিউ ফ্রম দ্য টপ, এই মুভিগুলো দেখতে পারো। নির্জা একটা হিন্দি মুভি আছে, এটা দেখতে পারো। ওয়েট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো ডিজাইন করছে কামরুল হাসান। And হচ্ছে এইটা হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে। দুর্যোগের বার্তা জানতে কল করতে পারো 1090। সো এই সব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্ঘটনা সম্পর্কে জাস্ট দেখতে পারো, বাট এইগুলো যে কোনো গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? গুরুত্বপূর্ণ জাস্ট তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছো, তুমি ঠিকভাবে কথা বলতে পারতেছো কিনা, তুমি প্রশ্ন বুঝতেছো কিনা, দেন হচ্ছে তুমি সঠিকভাবে টু দ্য পয়েন্ট জবাব দিতে পারতেছো কিনা, এইসব হচ্ছে 85%। আর তোমার কি পড়লা না পড়লা এটা হচ্ছে 10%। ঠিক আছে? পড়লা না পড়লা বলতে নিজের এলাকা সম্পর্কে, নিজের সম্পর্কে এগুলো তো জানোই, ঠিক আছে? বাট বিমান সম্পর্কে বা অন্য ডিপ পড়াশোনার দরকার নেই। এটা তোমার বিসিএস ভাইবা না, ঠিক আছে? এটা তোমার আউটফিট দেখবে। আর হচ্ছে আরেকটা কথা, যে তোমার চেহারা যদি বেশি কালো হয়, ভাই তোমার অ্যাপ্লাই করার দরকার নাই, ঠিক আছে? তোমার নিবে না, ঠিক আছে? তোমার অবশ্যই স্কিন কালার ম্যাটার। সো বেশি কালো হইলে অ্যাপ্লাই করার দরকার নেই, মোটামুটি কালার যে আমি পলিশ করে যাইতে পারবো, দেন হচ্ছে তাইলে চলতে পারে হয়তো বা, ঠিক আছে? বাট স্কিন কালার বলতে তোমার স্মার্টনেস ব্যাপার, সো এগুলো ম্যাটার করে। তোমার নিজের নামে কি আছে না আছে, কয়জন বিখ্যাত ব্যক্তি আছে, কয়জন মুক্তিযোদ্ধা আছে, এইগুলো জানতে হবে। যেমন একজনের নাম ধরো সাগর, ঠিক আছে? সে ভাইবা উঠে গেল, আচ্ছা তোমার নাম সাগর, তাইলে হচ্ছে তোমার বাংলাদেশ বিশ্বে কয়টা সাগর আছে, ঠিক আছে? আর সাগরগুলোর নাম কি? মানে তোমার নামের থেকে তোমার প্রশ্ন করতেছে, তাহলে বুঝতেছো? আর যেটা করতে পারো যে এই তোমার বংশের সম্পর্কে জানতে পারবা। তোমার এলাকায় কোনো বিখ্যাত কিছুর জন্য বিখ্যাত থাকলে, এটা যেমন যেমন কুষ্টিয়া তিলের খাজার জন্য বিখ্যাত, সো এই ধরনের কিছু থাকলে এগুলো তুমি জানতে পারো। কবি সাহিত্যিক যদি তোমার এলাকায় থাকে, কেউ জন্মগ্রহণ করেছে, তাইলে তুমি জানতে পারো। বিমানের কল সেন্টার হচ্ছে 13636। এইগুলা ওকে। দেন কতগুলো এয়ারপোর্ট আছে, ডোমেস্টিক এয়ারপোর্ট কোনগুলো কোনগুলো, এইগুলো করতে পারো। হ্যাঁ, এখন বর্তমানে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের মাননীয় উপদেষ্টা হচ্ছে শেখ বশির উদ্দিন। তো এইগুলো দেখতে পারো। সো এই আর মোবাইল অ্যাপ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, আর হচ্ছে হজ অ্যাপ, বিমান হজ ফ্লাইট। সো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কেবিন ক্রু হিসেবে তার প্রধান দায়িত্ব হচ্ছে সেফটি অ্যান্ড কমফোর্ট, এনশিওর সেফটি অ্যান্ড কমফোর্ট, সেফটি এবং কমফোর্ট এনশিওর করা, এটা হচ্ছে প্রধান দায়িত্ব, ঠিক আছে? মানে এক তোমার সেফটি কম এনশিওর করতে হবে, দুই হচ্ছে তুমি যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জিনিসটা তোমার সম্পর্কে তোমার ইয়া থাকতে হবে, ঠিক আছে? না আরও কিছু ফাইনাল ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন ধরো তুমি যেই সাবজেক্টে পড়াশোনা করছো, তুমি সোশ্যালজি বা সামাজিক বিজ্ঞানে পড়াশোনা করছো, দেন হচ্ছে ওই রিলেটেড তোমার কিছু প্রশ্ন করতে পারে। এমন হতে পারে যে তোমার সাবজেক্টের কেউ ভাইবা বোর্ডে আছে, বা ভাইবা বোর্ডে যারা থাকে তারা অনেক জ্ঞানী বলা যায়, ঠিক আছে? সো ধরো তুমি তিরপলিতে পড়তেছো, তো তোমার তিরপলির বেসিক যে জিনিসগুলো আছে ওইগুলো থেকে প্রশ্ন করে, ঠিক আছে? তো যাই প্রশ্ন করুক, তুমি পারো না পারো, তুমি ঘাবড়ান যাবে না, তুমি সঠিকভাবে স্যার পারলে হ্যাঁ আর না পারলে না, আর হচ্ছে না বুঝলে না, বুঝলে জবাব দেওয়া শেষ, ঠিক আছে? অবশ্যই প্রশ্ন না বুঝলে কিন্তু অনেক সমস্যা, ঠিক আছে? তুমি হচ্ছে কি প্রশ্ন করতেছে, এটা লিসেনিং স্কিল ভালো থাকতে হবে। সো এই আর যেটা প্রশ্ন করতে পারে যে হচ্ছে তোমার কি বলে
মানে তুমি বাথরুম পরিষ্কার করো কিনা, স্যার আমি সপ্তাহে ধরেন একদম পরিষ্কার করি, তাহলে তুমি কিভাবে বাথরুম পরিষ্কার করো? বা একজন বমি করছে সেই ক্ষেত্রে তুমি কি করবা, তুমি কিভাবে প্রেশার হ্যান্ডেল করবা, আচ্ছা এগুলো সব ইংরেজিতে। সো ইংরেজিতে এইগুলোর সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। কেবিন ক্রু কেন হইতে চাও আর তোমাকে কেন নিব? কেবিন ক্রু কেন হইতে চাও এই প্রশ্নটা অলমোস্ট একেবারে কমন। রেজাল্ট তোমার সুন্দর একটা জবাব তোমার রাখতেই হবে, ঠিক আছে? এবং জবাবটা এমন যেন না হয় যে যার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি যার জবাব মুখস্থ করলা, ঠিক আছে? তো এইগুলো কিন্তু বোঝে, ঠিক আছে, একজন সাইকোলজিস্ট থাকে। সো এই নেক্সট বিয়ন্ড নলেজ চ্যালেঞ্জের সার্কুলার হয়তো বা সেপ্টেম্বর অক্টোবরে আসবে। তো বুঝতেই পারতেছো যে অনেক ডিমান্ডিং এবং হচ্ছে অনেক কম্পিটিটেবল একটা জব, ঠিক আছে? সো তুমি যদি ওইভাবে নিজে প্রিপেয়ার করতে পারো, সো এক্ষেত্রে অবশ্যই আশা করি ভালো কিছু হবে। আর একটা জিনিস কি আমার মনে হয় যে এই যে চূড়ান্ত ভাইবা বা অনেক ক্ষেত্রে দেখা যায় স্ক্রিনিং টেস্টও তুমি রানিং কোথায় পড়াশোনা করতেছো এটাও ম্যাটার করে, ঠিক আছে? যেমন একটা ছেলে যদি বলে সে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতেছে, দেখা যায় তাহলে স্ক্রিনিং টেস্টে তাকে মোটামুটি যেভাবে হোক টিকায়, ঠিক আছে? আবার যদি বলো যে তুমি কোথাও পড়াশোনা করতেছো না, এইচএসসি দিয়ে এমন কর 5 বছর বসে আছো, তাহলে যায় তোমার ফাইনাল ইন্টারভিউতে নেবে না বা নেওয়ার সম্ভাবনা কম, বা স্ক্রিনিং টেস্টে বাদ দিয়ে দেবে। স্ক্রিনিং টেস্টে কিন্তু জিজ্ঞেস করে যে তুমি কোথায় পড়াশোনা করো বা তোমার ফ্যামিলি, যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আসলে ম্যাটার। দেন হচ্ছে রেজাল্টও যে ম্যাটার না এমন না, রেজাল্ট ভালো থাকলে ভালো, ঠিক আছে? ভালো না থাকলে চলবে না এমন না, কিন্তু ভালো থাকলে ভালো, ঠিক আছে? সো যেটা বাস্তব এটা বাস্তব। আর চেহারা যদি খারাপ হয়, যদি একেবারে কালো বাত, চেহারা খারাপ হলে বাত, ঠিক আছে? এইগুলাই। সো এটা হচ্ছে একজন মেল কেবিন ক্রু, মানে মেল কেবিন ক্রু যারা হইতে চাইতেছো তাদের জন্য A to Z গাইডলাইন। আর পার্সোনালি বলবো যে কোচিং করা না করা যার যার ব্যক্তিগত বিষয়, বাট এগুলাই তুমি এই ওয়েতে যদি আগাও, সেমভাবে যদি পড়াশোনা করো, তাহলে আসলে এত কোচিং করার দরকার নেই, ঠিক আছে? আর নিজে পড়ো, এই জিনিসগুলো ফলো করো, কোচিং করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটাই। সো এই যতগুলো ধাপ ছিল এবং যা কিছু ছিল সব কিছু আজকে আলোচনা করলাম। So, এটাই। ওকে, আর কিছু প্রশ্ন থাকলে তোমার যদি কিছু জানার থাকে তাহলে হচ্ছে তুমি কমেন্ট করতে পারো।